এবার আসো লাস্ট টপিক ক্রোমাটোগ্রাফি ভাইয়া। ক্রোমাটোগ্রাফি প্রথমে ভাইয়া কি দেখো, এই ক্রোমাটোগ্রাফি, ক্রোমা শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? রং। ক্রোমা শব্দের অর্থ হলো রং। তো ক্রোমাটোগ্রাফি দিয়া অ্যাকচুয়ালি প্রথমে রঙিন বস্তুগুলো আলাদা করা হয়েছিল। কি ভাইয়া বলো তো? রঙিন বস্তুগুলো হলো আলাদা করা হয়েছিল, এই কারণে এটার নাম দিচ্ছে ক্রোমাটোগ্রাফি। কোন কোন রঙিন বস্তু আলাদা করা হয়েছিল এটা আইব, অ্যান্সার হলো কি ক্লোরোফিল আর জ্যান্থোফিল। এই রঙিন বস্তুগুলো আলাদা করা হয়েছিল, তাই এটার নাম দিছে মিখাইল সোয়েট। ঠিক আছে, কি মিখাইল সোয়েট হইলো তোমার কি এই ক্রোমাটোগ্রাফির জনক। ঠিক আছে, ওনারা মনে রাখতে হইব তোমার। কলাম ক্রোমাটোগ্রাফি ভাইয়া খুবই ইজি ভাইয়া, ইজি। দেখো ক্রোমাটোগ্রাফির আচ্ছা, ক্রোমাটোগ্রাফির মধ্যে দুইটা দশা থাকে, একটা হলো স্থির দশা আর একটা হলো চলনশীল দশা। কলাম ক্রোমাটোগ্রাফি কেমন করে দেখো, এই যে ছবিটা দেখাই তোমার, দেখো এটা হলো কলাম ক্রোমাটোগ্রাফির একটা ছবি। হ্যাঁ, এই ছবির মধ্যে কি কি আছে আমি তোমার একটু বলি। তো এটা একটা বুলেট, বুলেটের মধ্যে স্টপ কক আছে, গ্লাস উল দেওয়া যাতে এখানে দ্রবণটা আস্তে আস্তে পড়ে, গ্লাস উল দেওয়া যাতে দ্রবণটা আস্তে আস্তে পড়ে। ঠিক আছে, এই জায়গায় তোমার কি আছে, অ্যাডজর্বেন্ট আছে। অ্যাডজর্বেন্ট কি করে? অ্যাডজর্ব করে। অ্যাডজর্ব মানে কি বলো তো? অধিশোষণ করা। অ্যাবজর্ব মানে হইলো ধরো একটা যৌগ আছে, ধরো এই লাল একটা যৌগ আছে, এই লাল যৌগটারে যদি তুমি একদম ভিতরে শোষণ করে নিয়ে যাও তাহলে এটা বলে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। আর যদি ভাই লাল যৌগটারে তুমি সারফেসে শোষণ করো তখন এটারে কি বলে? অ্যাডজর্পশন। কথা বুঝতে পারছো? তাহলে অধিশোষণ করা অ্যাডজর্বেন্ট। এই অ্যাডজর্বেন্টটা ভাইয়া মুভ করে না, এই কারণে এটারে বলে স্থির দশা বা মানে স্থির দশা মানে কি স্ট্যাটিক ফেজ। কিন্তু সলভেন্ট আছে না, সলভেন্ট হলো নিচের দিকে গ্র্যাভিটির কারণে, সলভেন্ট মানে দ্রাবক। আচ্ছা, এটা হলো মিক্সচার, এই মিক্সচারটারই তো তুমি আলাদা করবা। এটা হলো মিক্সচার অফ কম্পাউন্ডস, এখানে এ বি সি আছে, এই মিক্সচারটারই তুমি আলাদা করবা। আর এটা সলভেন্ট, সলভেন্ট হলো গ্র্যাভিটির কারণে এই দ্রাবকরে মানে এই মিক্সচারে নিয়ে এই দ্রাবকের ভিতরে দিয়ে রান করে। কথা বুঝতে পারছো? তাহলে সলভেন্ট কি ভাই মুভ করতেছে নাকি না বলো? মুভ করতেছে, তাহলে এটা হলো গতিশীল ফেজ। কথা বুঝতে পারছো? তাহলে প্রথমে আমার কি করা লাগবো? স্থির ফেজ আর গতিশীল ফেজ বানানো লাগবো। তাহলে স্থির ফেজ হলো অ্যাডজর্বেন্ট, মানে কি এটা দেখো কি হয়, স্থির ফেজ কি থাকে, স্থির দশারে বলে স্লারি। স্লারি কেমনে ক্রিয়েট করে আমি তোমারে বলি। অ্যালুমিনা বা চকের গুঁড়া আছে না ভাইয়া, অ্যালুমিনা অথবা চকের গুঁড়া। অ্যালুমিনা হইলো গুঁড়া গুঁড়া, সিলিকা জেল, অ্যালুমিনা, বুঝতে পারছো? এগুলো হইলো চকের গুঁড়ার মতো, চিন্তা করো। এই চকের গুঁড়ার সাথে একটা দ্রাবক ধরো অ্যালকোহল, এটা মিশাইলে এরকম একটা সেমি সলিড উপাদান তৈরি হয়, এটারে কি বলে? স্লারি বলে। কি বলে ভাইয়া? কি বলে বলো? স্লারি। এই স্লারিটারেই তুমি এখানে রাখছো এই অ্যাডজর্বেন্ট হিসেবে। এই স্লারির মধ্যে কি ভাই এই চকের গুঁড়া বা কঠিন পদার্থগুলো আছে নাকি নাই বলো, যেগুলো অ্যাডজর্পশন করতে পারে? বলো তো, বলো না। কি এনার্জি শেষ হয়ে গেছে? বলো। তাহলে এই চকের গুঁড়ার মধ্যে কিন্তু এই কঠিন পদার্থগুলো আছে, মানে এইভাবে আছে, যেটা অ্যাবজর্পশন করতে পারবে কাদের? এ বি সি দের অ্যাবজর্পশন করতে পারবে। ঠিক আছে, এখন মেন কথা এই এ বি সি রে তো ভাইয়া এটার ভিতরে ঢুকান লাগবো, তাই সলভেন্ট উপরে ঢাইলা দিবা। আচ্ছা, যাই হোক, স্লারি হইলো এটা। আর তোমার আরও কিছু জিনিস স্লারি হিসেবে ইউজ হয়, এগুলো দেখবা তোমার বইয়ে লেখা আছে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটই অ্যাকচুয়ালি চক, ম্যাগনেশিয়া, ঠিক আছে, এগুলো ইউজ হয়। আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া তুমি গতিশীল দশা হিসেবে কি ইউজ করবা? দ্রাবক। দ্রাবক হিসেবে কি ভাইয়া? ইথানল, পেন্টেন, ইথার, এই তিনটার মধ্যে একটা ইউজ করবা, ইথানল, পেন্টেন অথবা ইথার। তাহলে দেখো এই যে সলভেন্ট, এই যে সলভেন্টটা নিছো, এই সলভেন্টটা এরপরে এটার উপর দিয়ে ঢালবা, ঢালার পর এই সলভেন্টটা কি করবো ভাইয়া? এই যে তোমার মিক্সচার আছে এবিসি, এই এবিসি সহ কি নিচের দিকে মুভ করা শুরু করবো না বলো? আচ্ছা, নিচের দিকে মুভ করা শুরু করলে দেখো ভাইয়া, নিচের দিকে মুভ করা শুরু করলে আস্তে আস্তে দেখো কি হয়েছে, আস্তে আস্তে দেখো এ বি আর সি ব্যান্ড আকারে পৃথক হয়ে গেছে না বলো? ব্যান্ড আকারে পৃথক হয়ে গেছে। এটা কেন হয়েছে আমি তোমারে বলি। দেখো এই যে অ্যাডজর্বেন্টটা, এই অ্যাডজর্বেন্টটা সবচেয়ে বেশি ধৈর্য রাখছে কারে, মানে মুভ করতে দেয় না কারে? কোন মিক্সচারের মধ্যে কারে মুভ করতে দেয় না, এ বি নাকি সি? হ্যাঁ, মিক্সচারের মধ্যে কোন কম্পাউন্ডারে, এ বি নাকি সি, কোন কম্পাউন্ডারে অ্যাডজর্বেন্টটা সবচেয়ে বেশি অধিশোষণ করছে এবং ধরে রাখছে, মুভ করতে দেয় না গ্র্যাভিটির সাথে বলো? এ বি নাকি সি?
ও এ কি সবচেয়ে বেশি ধরে রাখছে? ইয়েস, এর সবচেয়ে বেশি সে, তার মানে কি অধিশোষণ সবচেয়ে বেশি কার করে, তার মানে এইটারে বলে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। বুঝতে পারছো? মানে অধিশোষণের পার্থক্য, অধিশোষণের হারের পার্থক্য অনুযায়ী এইগুলো আলাদা হয়েছে। এর সবচেয়ে বেশি ধরে রাখছে, আমি তোমারে বলি এই যে এটা হইলো নীল, সো এই নীলটারে সবচেয়ে বেশি ধরে রাখছে, তাহলে নীলটারে হইলো এই জায়গায় সবচেয়ে বেশি অ্যাডজর্ব করছে, এই কণাগুলা নীলটারে সবচেয়ে বেশি অ্যাডজর্ব করছে, তাই নীলটা এখানে থেকে গেছে। তারপরে ভাইয়া আরও নিচে থাকো, সেকেন্ডে অ্যাডজর্ব করছে কারে ভাইয়া, মডারেট অ্যাডজর্ব করছে কারে, বি রে, তাহলে বি হইলো হলুদ, তাহলে হলুদটার একটু মডারেট অ্যাডজর্ব করছে, মডারেট অ্যাডজর্ব করার কারণে মডারেটলি এইখানে হইলো থেকে গেছে। কথা বুঝতে পারছো? আর কোনটারে ভাই একদমই অ্যাডজর্ব করে নাই, কোনটা দ্রাবকের সাথে হইলো মুভ করছে গ্র্যাভিটির সাথে, দ্রাবক তো ভাই এইদিকে প্রেশার দিছে, দ্রাবক কিন্তু এইখানে মুভ করতেছে নিচের দিকে, দ্রাবক হইলো এইদিকে প্রেশার দিতেছে, মুভ করতেছে, তাহলে দ্রাবকের সাথে টোটালি মুভ করছে, অ্যাডজর্ব সবচেয়ে বেশি কম হয়েছে কে, অধিশোষণ সবচেয়ে বেশি কম হয়েছে কে, সবচেয়ে বেশি মানে তোমার স্লারি দ্বারা স্থির দশা দ্বারা সবচেয়ে কম অধিশোষণ হয়েছে সি। সি বের হয়ে গেছে, হ্যাঁ লিক করছে। হ্যাঁ, এটা কি ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো তো, আরেফিন, আহানাফ, প্রসেস বলো তো, বলো আহানাফ বুঝতে পারছো, আবরার, আবরার বলো। আচ্ছা এখন তাহলে ভাইয়া একটা কাহিনী হলো, তাহলে হিসাবে কিন্তু এটা কি, হিসাবে হলো এ সবচেয়ে বেশি অধিশোষিত, বি হইল সেকেন্ডে মডারেট, সি হইল সবচেয়ে কম। এই অধিশোষণের ভিত্তিতে কি আকারে পৃথক হয় ভাইয়া এই জিনিসগুলা, ব্যান্ড আকারে, কি আকারে, ব্যান্ড আকারে পৃথক হয়। ঠিক আছে, ওকে বুঝলাম। তো এগুলো আমি লেখা দিছি যে কীভাবে আলাদা হয়, এটা লেখা দিছি আমি। সো এই যে দেখো একবার পড়ি, গ্র্যাভিটির কারণে সলভেন্ট মিক্সচারের কম্পাউন্ড সহ নিচের দিকে নামে। ঠিক আছে, সলভেন্ট মিক্সচারের কম্পাউন্ড সহ নিচের দিকে নামে। অ্যাডজর্বের সারির সংস্পর্শে এলে স্লাইরিয়ের কণাগুলো বিভিন্ন যৌগকে বিভিন্ন মাত্রায় অধিশোষণ করে, সবচেয়ে বেশি অধিশোষণ করে এ যৌগকে, সবচেয়ে কম অধিশোষণ করে সি যৌগকে, ফলে ব্যান্ড আকারে যৌগগুলো পৃথক হয়। ঠিক আছে, তোমরা কি জানো এই সলভেন্টের আরেকটা নাম আছে এলিউয়েন্ট, এলিউয়েন্ট। ঠিক আছে, সলভেন্টের আরেকটা নাম হলো এলিউয়েন্ট, আর এই প্রসেসটারে কি বলে, এলিউশন। কি বলে ভাইয়া, ব্যান্ড আকারে পৃথক করার প্রসেসটারে কি বলে, এলিউশন। ঠিক আছে, ইলিউয়েন্ট, ইলিউশন। ঠিক আছে, ইলিউশন না এলিউশন হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে যেই যৌগ ভাইয়া কোন যৌগ সবচেয়ে বেশি উপরে থাকবে আর কোন যৌগ সবচেয়ে বেশি নিচে থাকবে, যেটা সবচেয়ে বেশি অধিশোষিত হবে এটা কি উপরে থাকবে না নিচে থাকবে, উপরে থাকবে। ঠিক আছে, সো এইটাই হলো কাহিনী। আচ্ছা অধিশোষণ কিসের উপরে ডিপেন্ড করে ভাইয়া, পোলারিটির উপর ডিপেন্ড করে, যে বেশি পোলার সে বেশি অধিশোষিত হবে, এবং অধিশোষণের একটা ক্রম তোমার বইয়ে দেওয়া আছে। দেখো ভাইয়া এই যে 4টা গ্রুপ দিছে, এই 4টা গ্রুপের মধ্যে COOH কি বেশি পোলার না, বিশ্বাস না হইলে দেখো, এই যে দেখো COOH এর মধ্যে এইটা ডেল্টা নেগেটিভের উপরে খেয়াল করো ভাইয়া, দেখো এন থেকে এইচ এর থেকে টানতাছে, আবার এইটাও কি এই জায়গা থেকে টানতেছে, এইটাও আবার এখান থেকে টানতেছে, তাহলে এটা কিন্তু দুই দিক থেকে ইলেকট্রন কি হইতেছে, মানে টান খাইতেছে। টান খাওয়ার কারণে এখানে ডেল্টা নেগেটিভ হলো অনেক বেশি থাকে। বেসিক্যালি তোমার এই জায়গায় হলো কি হয় আমি তোমার বলি, এই জায়গায় আরও একটা কাহিনী হয় যেটারে বলে কি জানি হাইপার কনজুগেশন, হ্যাঁ নাকি এটা কি হাইপার কনজুগেশন বলে নাকি, ভুলে গেলাম এটারে কি বলে, মানে জাম্প করে এখানে আসে এটা মাইনাস হয়ে যায়, হ্যাঁ রেজোনেন্স। ঠিক আছে, তো এটার কারণে কিন্তু এই জায়গায় ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি বাড়ে। কথা বুঝতে পারছো? এই কারণে কি হয়, ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি বাড়ে, তাই এটা হলো সবচেয়ে বেশি পোলার। OH হইলো তারপরে আছে। দেখো OH আর NH এর মধ্যে কোনটা বেশি পোলার হবে, সিম্পল ভাইয়া, এটার হলো 3.0, এটা হলো 3.5, কেটা বেশি টানবো কও, OH বেশি টানবো, তাহলে OH বেশি পোলার, এরপরে NH2, আর লাস্টে হইলো এটা সবচেয়ে কম পোলার। কারণ কি ভাই, দেখো এটা হলো এই তাহলে এটার পোলারিটি সৃষ্টি হয়েছে এই কার্বন আর মানে কার্বন আর হলো অক্সিজেনের মাঝখানে, হাইড্রোজেন কিন্তু এনে নাই। তাহলে কার্বন ভাইয়া দেখো এই জায়গায় কার্বন ইলেকট্রনটা টানতেছে কার থেকে, হাইড্রোজেনের থেকে, এখানে টানতেছে কার থেকে, কার্বনের থেকে, তাহলে এটার পোলারিটিটা অবশ্যই কি হবে, কম হবে না সবচেয়ে, বলো বলো। হ্যাঁ, তারপর আসো পেপার ক্রোমাটোগ্রাফি। এবার আসো পেপার ক্রোমাটোগ্রাফি কি, দেখো ভাইয়া এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এটার লগে একটা পেপার লাগাই দিছে, এটার লগে একটা পেপার লাগাই দিছে, এই যে দেখো পেপারটা লাগাই দিছে, একদম লাগাই দিছে, চিপকাই দিছে। আচ্ছা এই পেপারটা কি পেপার, এটা সেলুলোজের তৈরি একটা পেপার সেলুলোজের তৈরি হয়। এই পেপারটার একটা নাম আছে, নামটা হলো হোয়াটম্যান পেপার। কি পেপার,
ওয়াটম্যান পেপার। আচ্ছা, এই পেপারের মধ্যে তাইলে ভাইয়া এখানে স্থির দশা কে হবে আর গতিশীল দশা কে হবে? আচ্ছা, এই পেপারের মধ্যে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ এই ওয়াটম্যান পেপারের বৈশিষ্ট্যটা এরকম যে সে জলীয় বাষ্প থেকে কিছু পরিমাণ পানি তার মধ্যে লাগানো থাকে, মানে সে এই সেলুলোসটা একটা বিশেষ ধরনের সেলুলোস যে নাকি পানিরে অধিশোষণ করে রাখে। কথা কি বুঝতে পারছো? তাহলে ভাই এই পেপারের উপরে কি পানির একটা লেয়ার পাওয়া যায় না? বলো তো, পানির একটা লেয়ার পাওয়া যায়। এই যে পানির লেয়ারটা পাওয়া যায়, তাহলে এই জায়গায় ভাইয়া এইখানে মেইনলি স্থির মাধ্যমটা কে? স্থির মাধ্যমটা কি ওয়াটম্যান পেপার, নাকি ওয়াটম্যান পেপারের উপরে পানির লেয়ার যেটা আছে ওইটা? পানির লেয়ার। তাহলে ভাই স্থির মাধ্যমটা কি তরল না কঠিন? তরল। ঠিক আছে, এনে কিন্তু সবাই ভুল করে, ভাবে যে ওয়াটম্যান পেপার সেলুলোজ মানে কঠিন ই হবে না। এই জায়গায় ওয়াটম্যান পেপারটা কিন্তু হইলো তোমার কি স্থির দশা না। ওয়াটম্যান পেপারের উপরে পানি শোষিত হয়, ওই পানির যে থিন লেয়ারটা আছে ওইটাই হইলো তোমার কি, ওইটাই হইলো তোমার স্থির দশা। আর গতিশীল দশা কি জানো? গতিশীল দশা হইলো এখানে যে দ্রাবকটা আছে, সলভেন্টটা আছে, এই দ্রাবকটা তোমরা ক্যাপিলারি অ্যাকশন সম্পর্কে শুনছো, কৈশিক পানি ভাইয়া পানির মধ্যে পেপার বা যে কোনো দ্রাবকে পেপার ঢুকাইলে এই দ্রাবকটা কি ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে না বলো তো? হ্যাঁ হইলো। হ্যাঁ, তাহলে দেখো এখন ঘটনাটা কি ঘটে। এখন হইলো তুমি কি করবা জানো? এই পেপারের মধ্যে এক ড্রপ দিবা, একটা ড্রপ দিবা, মানে একটা ড্রপ আই না এই পেপারের মধ্যে দিবা, একটা ড্রপ। দেখছো ড্রপটা দেখতে পাইতেছো? আচ্ছা, এই ড্রপটা আসলে কি? এই ড্রপটা আসলে মিক্সচার অফ কম্পাউন্ডস। তাহলে এই ড্রপের মধ্যে ধরো এ প্লাস বি আছে, এই এ বি সি ডি এগুলার এই আলাদা করতে, মানে এই ড্রপটা থেকেই কালারগুলো আলাদা করতে হইব। কথা বুঝতে পারছো? এই ড্রপের মধ্যেই সবগুলা মিক্সচার আছে, তাহলে এইটাই আস্তে আস্তে আলাদা হইব। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই গতিশীল মাধ্যম, তাহলে কি ভাই গতিশীল মাধ্যম কোনটা বলো তো? এই যে দ্রাবকটা আছে, মানে এই যে এটা, আমার কথা কি বুঝতে পারছো বলো তো? তাহলে এটা কিন্তু ভাই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে উপরের দিকে মুভ করবো না দ্রাবকটা? বলো। আচ্ছা, এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে উপরের দিকে মুভ করার সময় এটা কি এই যে তোমার ডটটা আছে এই ডটটারেও ঠেলা উপরের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে না? বলো। অবশ্যই। এখন ভাইয়া এই ডটটার মধ্যে দেখো কিছুক্ষণ পরে দেখবা কি হয় জানো? এইরকমভাবে কালারগুলো আলাদা হয়ে যায়। দেখো এইরকমভাবে কালারগুলো আলাদা হয়ে যায়। ওকে, এখন আমি বলো যে এটা তাহলে কি বুঝলা যে এখানে দ্রাবকটা উপরের দিকে ঠেলতেছে আর এখানে মানে পানি হইলো এটারে দ্রবীভূত। তাহলে ভাই বলো তো, এই যে মালটা আছে এইটা এইটা কি এটার দ্রাব্যতা কি পানি, মানে পানিতে H2O-তে দ্রাব্যতা বা সলিউবিলিটি, আর এই যে লাল মালটা আছে এটার H2O-তে সলিউবিলিটি, কার সলিউবিলিটি বেশি হবে? H2O-তে সলিউবিলিটি কার বেশি হবে? দেখো ওয়াটম্যান পেপারের উপরে পানির লেয়ার আছে, এখানে ধরো একটা জৈব দ্রাবক আছে, এই জৈব দ্রাবকটা উপরের দিকে মুভ করতেছে ক্যাপিলারি অ্যাকশনের কারণে, উপরের দিকে মুভ করতেছে, এবং পানিতে দ্রাব্যতা অনুসারে এই জিনিসগুলো আলাদা হয়ে যেতেছে। তাহলে নিচের দিকে যে থাকবে তার দ্রাব্যতা কি পানিতে বেশি হবে না কম হবে? দেখো যার দ্রাব্যতা পানিতে বেশি, দেখো এটা জৈব দ্রাবক, এটা কিন্তু পানি না। তাহলে দেখো যার দ্রাব্যতা পানিতে বেশি হবে তারে পানি মুভ করতে দিবে না। বুঝতে পারছো? পানি কই আছে? পানি তো ভাই এখানে আছে, তাই না? এখানে লেয়ার, তাহলে পানি হলো স্থির মাধ্যম। তাহলে ভাইয়া ধরো দ্রাব্যতা যার বেশি হবে তারে কি পানি মুভ করতে দিবে না এখানে দ্রবীভূত করে রাখবে? সলিউবল করে রাখবে, মুভ করতে দিবে না। আর যার দ্রাব্যতা কম হইব ও হইলো এই জৈব দ্রাবকের সাথে, জৈব দ্রাবক তো ভাই উপরের দিকে মুভ করতেছে, তাহলে সে হইলো এই জৈব দ্রাবকের সাথে উপরের দিকে মুভ করবে এবং সলিউবিলিটি কম হবে। তাহলে ভাই এইটার সলিউবিলিটি কি বলো তো? বেশি। আর যেটা উপরে আছে এটার সলিউবিলিটি কি বলো তো? কম, তাই না? বলো, বুঝতে পারছো কিনা বলো? আনাফ ভাইয়া বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন বিষয়টা হইলো ভাইয়া এইটাই
এখন বলো তো এখানে কি অধিশোষণ হয়েছে না দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে বন্টন হয়েছে? দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে। দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে বন্টন হয়েছে, তাই এটা এক ধরনের বন্টন ক্রোমাটোগ্রাফি। আগেরটা ছিল অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, এখানে দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে বন্টন হয়েছে, তাই এটা বন্টন ক্রোমাটোগ্রাফি। তাহলে এই ছিল ভাই। আচ্ছা বাই দ্য ওয়ে লাস্ট একটা আছে, এটা হলো রিটেনশন ফ্যাক্টর বলে এটারে। রিটেনশন ফ্যাক্টর মানে কি জানো? এই যে দেখো পানির একটা লেভেল আছে না ভাইয়া, এই পানির লেভেলে ধরবা বেজ লাইন। পানির লেভেলের কি মানে পানির লেভেল না সরি, দ্রাবক, জৈব দ্রাবকের যে লেভেল আছে এটারে ধরবা বেজ লাইন। এখন ধরো এটা বেজ লাইন। এখন ধরো এই হলুদ দ্রাবকের ক্ষেত্রে চিন্তা করো, সরি কোনটা নিয়ে, হলুদ। তো এই হলুদ দ্রাবকের ক্ষেত্রে চিন্তা করো, দেখো তো ভাই এই হলুদ দ্রাবক, ধরো হলুদ দ্রাবককে ধরলাম এ, ধরো তো এ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে আমার একটু বলতে পারবা? এতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে না? আচ্ছা দ্রাবক কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? দ্রাবক মানে এই যে জৈব দ্রাবক একটু উপরে না, মানে এইটা কি দ্রাবক না? এই যে এই লেভেল, তাহলে দ্রাবক এতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে ভাইয়া এই যে এইটাই হলো রিটেনশন ফ্যাক্টর। তাহলে দেখো উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটারই বলে রিটেনশন ফ্যাক্টর। কথা বুঝতে পারছো? রিটেনশন ফ্যাক্টর যার বেশি হবে, রিটেনশন ফ্যাক্টর যার বেশি হবে তারে কি তুমি উপরে পাবা না নিচে পাবা? উপরে পাবা। কথা বুঝতে পারছো? রিটেনশন তার মানে রিটেনশন ফ্যাক্টর যার কম তার দ্রাব্যতা কি বেশি, বুঝতে পারছো? তাহলে এই হলো কাহিনী। তাহলে দেখো এই তোমার আরএফ এর মান সবসময় একের কম হয় কেন ভাইয়া? কারণ সবসময় দ্রাবকের, দেখো সবচেয়ে হাইয়েস্ট যেটা রিটেনশন ফ্যাক্টর ওইটাও কিন্তু দ্রাবকের থেকে কম কম দূরত্ব অতিক্রম করছে। তাই দ্রাবকের থেকে যেহেতু কম দূরত্ব অতিক্রম করছে তাই এটার মান সবসময় বেশি থাকবো, এটার মান কম থাকবো, তাই একের কম হয়। ঠিক আছে, তারপর কি লিখছে? প্রতিটি উপাদানের জন্য এর মান নির্দিষ্ট। তুমি যদি নির্দিষ্ট দ্রাবক ব্যবহার করো তাহলে প্রত্যেকটা উপাদানের জন্য মানে এর রিটেনশন ফ্যাক্টর অলওয়েজ সেম। তাহলে ভাই রিটেনশন ফ্যাক্টর দিয়ে কি তুমি যৌগ নির্ধারণ করতে পারো না বলো তো? ধরো তুমি হিসাব করলা এর রিটেনশন ফ্যাক্টর এত, তুমি আগে থেকে ডাটায় জানো যে এই যে ক্লোরোফর্মের রিটেনশন ফ্যাক্টর বা এই জ্যান্থোফিলের রিটেনশন ফ্যাক্টর এত হয়, তখন কি তুমি মিলায় কি এটা বলতে পারবে না যে এটা রিটেনশন ফ্যাক্টর যেহেতু এটা, তাহলে এটা হলো এই যৌগ? তাহলে মনে হয় রিটেনশন ফ্যাক্টর অলওয়েজ সেম, কনস্ট্যান্ট সবার জন্য। ঠিক আছে, এরপর আসো দ্রাবকের প্রকৃতির উপর ভাইয়া নির্ভর করে। এই যে ভাইয়া দ্রাবক যদি ফাস্ট হয় তাহলে তোমার রিটেনশন ফ্যাক্টর কি হবে? দ্রাবক যদি ফাস্ট হয় তাহলে রিটেনশন ফ্যাক্টর কমবে, দ্রাবক যদি স্লো হয় রিটেনশন ফ্যাক্টর বাড়বে। কথা বুঝতে পারছো? এরপর আসো এর মান যত হবে, এটা অধিশোষণ না, এটা দ্রাব্যতা। হ্যাঁ, এর মান যত কম তত বেশি পানিতে দ্রাব্যতা। ঠিক আছে, এর মান যত কম তত বেশি পানিতে দ্রাব্যতা। ঠিক আছে, এরপর আসো ভাইয়া ফাইনালি তাহলে ক্রোমাটোগ্রাফি আমরা দুই ধরনের পড়লাম, একটা হলো অধিশোষণ, একটা হলো বন্টন। অধিশোষণের মধ্যে কি পড়ছি ভাইয়া? কলাম। কলামের মধ্যে ভাইয়া স্থির মাধ্যম কে ছিল? স্লারি। স্লারি কি কঠিন না তরল? কঠিন। কঠিন কণাগুলা কিন্তু অধিশোষণ করছে। হ্যাঁ, স্লারির আমি সেমি সলিড বানাইছি, কিন্তু অধিশোষণ করছে কে? কঠিন কণাগুলা না? তাহলে কঠিন কণাগুলা অধিশোষণ করছে। তাহলে স্থির মাধ্যম হইলো কঠিন আর চলনশীল মাধ্যম কি? তরল, তাই না? আমি সলভেন্ট দিয়েছিলাম কি? ইথানল, ওটা নিচে নামছে গ্র্যাভিটির কারণে। আচ্ছা, তারপর আসো ভাইয়া পেপার ক্রোমাটোগ্রাফি, এটা স্থির মাধ্যম কি? তরল। লিকুইড মাধ্যম তোমার চলনশীল মাধ্যমে কি? তরল। স্থির মাধ্যম তরল কেন? ওয়াটম্যান পেপার কি স্থির মাধ্যম না? ওয়াটম্যানের, হ্যাঁ, তাহলে স্থির মাধ্যম তরল, ওটাও তরল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটারে কিন্তু ভাই লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলে। কি বলে? লিকুইড ক্রোমাটোগ্রাফি। এরপর আসো ভাই এটার মধ্যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আছে, এটাও ভাই সেম হবে, মনে রাখবা সেম। আর এটার লাস্টে হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে ভাই। গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে ভাই চলনশীল মাধ্যমটা কি হবে? চলনশীল মাধ্যমটা হবে গ্যাস আর স্থির মাধ্যম তরলই থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে এই হলো তোমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই বলো। কবির বই কি পড়বো? কি কোনটা? এই যে এই চ্যাপ্টারের জন্য কবির স্যার। কবির স্যার আগে ভাইয়া আমি তোমার যেটা বলছি, হাজারি থেকে ভুল করা যাবে না, সো ওইভাবেই পড়ো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।